হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে গল্পের আসর। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটা দুর্দান্ত কোরিয়ান লাভ স্টোরি মুভি নিয়ে। পুরো মুভিটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই চতুর্থ বর্ষের এক মেডিকেল স্টুডেন্টকে দেখানো হয়। মেয়েটির নাম জিওন। সে মূলত পশু পাখির ডক্টর হওয়ার জন্য মেডিকেল কলেজে পড়াশোনা করছিল। জিওন আমাদেরকে বলে, মনে হয় আমার জন্মই হয়েছে সিঙ্গেল থাকার জন্য, কারণ আমি সহজে কারোর সাথে মিশতে পারি না। খুবই ভীতু স্বভাবের সাধারণ একটি মেয়ে। আমার হোস্টেলের রুমমেটদের সাথেও আমার ভালো সম্পর্ক নেই, তারা আমাকে কোনো অ্যাটেনশন দেয় না। জিয়া নামের এই মেয়েটা আমার জিনিসগুলো না বলেই ব্যবহার করে, আর সারাদিন শুধু বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে। আর ডেনি নামের এই মেয়েটা আমার খাবারগুলো না বলেই খেয়ে নেয়। এবং মিন হচ্ছে খুব মডার্ন টাইপের মেয়ে। সে সোশ্যাল মিডিয়া নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। তবে কলেজের লাইব্রেরির দায়িত্বে থাকা মিস চয়ের সাথে আমার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এর কারণ আমি বেশিরভাগ সময়ই লাইব্রেরিতে বসে কাটিয়ে দেই। আসলে পড়াশোনার পাশাপাশি আমার একটা সিক্রেট গল্প আছে, যেটা আমি কারোর সাথে শেয়ার করিনি। এর পরের দৃশ্যে দেখানো হয় জিওনকে প্র্যাকটিক্যাল ক্লাসে সার্জারি করতে দেয়া হয়, তাই ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করে। এতে টিচার তাকে বকাঝকা করলে সে কান্না করে দেয়। এরপর সে আমাদেরকে তার সিক্রেট গল্পটা বলতে শুরু করে। প্রথম দিন কলেজে আসার পর সে একটা ছেলেকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। সেই ছেলেটার নাম ছিল গো। সে কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। প্রথম দেখাতেই জিওন তাকে পছন্দ করে ফেলে, কারণ গো ছিল খুব মায়াবী, আর পশু পাখি, প্রকৃতি এগুলোর প্রতি সে ছিল অনেক বেশি যত্নশীল। কিন্তু জিওন তাকে ভালোবাসার কথা সাহস করে বলতে পারে না। তাই সেদিন থেকেই সে একটা করে লাভ লেটার লিখে যাচ্ছে, কিন্তু এগুলো গুয়ের কাছে পাঠায় না, নিজের কাছেই যত্ন করে রেখে দেয়। লাইব্রেরির জানালা দিয়ে গুয়ের হোস্টেলের রুমটা দেখা যেত। এই কারণে জিওন ঘন্টার পর ঘন্টা সেই লাইব্রেরিতে গিয়ে বসে থাকতো, আর দূর থেকে অবাক দৃষ্টিতে গুয়ের দিকে তাকিয়ে থাকতো। একদিন জিওন ক্লাসে যাওয়ার সময় কলেজের বাগানে হোঁচট খেয়ে পড়ে যায়। ঠিক তখনই গু এসে তাকে ধরে ফেলে এবং তার হাতে থাকা আপেলে কামড় বসিয়ে দেয়, কারণ সে আপেল খুবই পছন্দ করত। এদিকে জিওন হতবাক হয়ে একদম চুপ করে দাঁড়িয়েছিল, কারণ তার কাছে এটা ছিল স্বপ্নের মতো। তারপর গো সেখানে আপেল গাছে উঠে পড়ে আর বলে 40 বছর আগে এই গাছটা তাইওয়ানের তাইপাই শহর থেকে আনা হয়েছিল, আর এইটা এনেছিল এই কলেজের এক মহিলা টিচার। সে তার ভালোবাসার নিদর্শন হিসেবে এই গাছটা লাগিয়েছে, এই জন্য এই গাছটাকে সবাই লাভ ট্রি বলে ডাকে। এরপর সে একটা আপেল পেড়ে নিয়ে আসে আর বলে, আমি দুঃখিত, কারণ তোমার আপেলটা ভুলবশত খেয়ে ফেলেছিলাম। আর ছোট্ট কাগজে কিছু একটা তাকে লিখে দেয়। জিওন বিশ্বাস করতে পারছিল না পছন্দের মানুষটার সাথে এমনভাবে তার প্রথম দেখা হয়ে যাবে। এরপর সে লাইব্রেরিতে চলে আসে। সে আসলে ওই চিরকুটের লেখাটা বুঝতে পারছিল না, তাই সে মিস চইকে সেটা দেখায়। মিস চই বলে, এটা তাইওয়ানিজ ভাষায় থ্যাংক ইউ লেখা আছে, অর্থাৎ তাইওয়ান থেকে চায়না এসেছে পড়াশোনা করতে। মিস চই জিওনের কাছে একটা সাহায্য চায়। সে বলে, আমি তাইওয়ানের তাইপাই শহরে মিস্টার শিন নামের একজনের কাছে চিঠি পাঠিয়েছি, কিন্তু সে কোনো রিপ্লাই দিচ্ছে না। তুমি কি তোমার বন্ধুকে বলতে পারবে সেখানে খোঁজ নিয়ে দেখতে? জিওন তার কথায় রাজি হয়ে যায়। এরপর সে গুয়ের হোস্টেলে চলে আসে, কিন্তু সে গুয়ের সাথে কথা বলতে খুব অকওয়ার্ড ফিল করছিল, তাই সে কিছু না বলেই চলে আসতে থাকে। তখনই আবার গু রুম থেকে বেরিয়ে জিওনকে দেখতে পায়। সে জিওনকে রুমে আসতে বলে। এরপর জিওন মিস চইয়ের কথাটা তাকে জানায়, যা শুনে গো তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর জিওন কোনো কথা না বলে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে, কারণ সে গুয়ের সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা পাচ্ছিল। রাতের বেলা সে এই দিনটার কথা একটা চিঠিতে লিখে রাখে। তার কাছে আজকের দিনটা ছিল সব থেকে সেরা। কিছুক্ষণ পরে তার রুমমেট মিন মাতাল অবস্থায় হোস্টেলে ফিরে আসে। আজকে সে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছে, তাই সে অনেক বেশি দুঃখী। তবে সে এটাও বলে, আমি নতুন আরেকটা ছেলের সাথে ডেটিং শুরু করব।
এই শুনে জিয়ন তাকে সান্ত্বনা দেয়। এর পরের দিন সকালবেলা জিয়ন ঘুম থেকে উঠে দেখতে পায় গত রাতের লেখা চিঠিটা টেবিলে নেই। সে সব জায়গা সেটা খুঁজতে শুরু করে। তখনই মিন এসে জানায় সে ওই চিঠিটা গুয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। এটা শুনে জিয়ন খুব রাগান্বিত হয়ে যায়। এরপরে সে সাইকেলে করে দ্রুত গুয়ের হোস্টেলের দিকে চলে আসে, কারণ এখনও হয়তো গু সে চিঠিটা খুলে দেখেনি। সোজা গুয়ের রুমে চলে আসে আর দেখতে পায় গো গাছপালা নিয়ে ব্যস্ত, আর সেই চিঠিটা টেবিলেই পড়ে আছে। জিয়ন লুকিয়ে সে চিঠিটা নিতেই যাবে, ঠিক তখনই গো তাকে থামিয়ে দেয় আর বলতে থাকে, আজকের সকালে এই চিঠিটা আমার কাছে এসেছে, এটা কি তোমার লেখা? জিয়ন উত্তরে বলে, এই চিঠিটা ভুলে এখানে চলে এসেছে, দয়া করে ফেরত দিয়ে দাও। এই বলে সে চিঠিটা কেড়ে নিতে চায়, কিন্তু গো কিছুতেই সেটা দিতে যাচ্ছিল না। এদিকে জিয়ন টেনশনে গুয়ের বন্ধু হানের কথা বলে দেয় যে এটা হানের জন্য লিখেছিলাম। আসলে হান গুয়ের পাশের রুমে থাকতো। জিয়ন তাকে মিথ্যা বলে যে হানের কাছে এই চিঠিটা পাঠানোর কথা ছিল, কিন্তু ভুলে তোমার কাছে চলে এসেছে। শুনে গু বলে, তুমি হানকে পছন্দ করো, তাহলে সরাসরি বলছো না কেন? এই উত্তরে জিয়ন কিছু বলতে পারে না। তখনই ফোনের রিংটোন বেজে ওঠে। গুয়ের মনোযোগ অন্যদিকে চলে যায়। এই সুযোগে জিয়ন সেই চিঠিটা নিয়ে বাহিরে চলে আসে। সেই রাতে আবারও জিয়ন একটা চিঠি লিখতে শুরু করে এবং আজকের ঘটনাগুলো সেখানে লিখে রাখে। এরপর থেকে জিয়ন লুকিয়ে লুকিয়ে গোকে ফলো করত, কারণ ভালোবাসার মানুষটাকে আড়াল থেকে দেখলেও এক ধরনের প্রশান্তি কাজ করে। এভাবে আরও কয়েকটা দিন পার হয়ে যায়। একদিন জিয়ন ছোট একটা আপেল গাছে পানি দিচ্ছিল। তখনই গো আর হান সেখানে হাজির হয়। হান একটা অসুস্থ বিড়াল ছানাকে নিয়ে এসেছিল চিকিৎসা করাতে, কিন্তু জিয়ন এখনো পুরোপুরি ডাক্তার হতে পারেনি, তাই সে বিড়ালের চিকিৎসা করতে পারে না। এরপর হান বিড়ালটাকে নিয়ে হসপিটালে চলে যায়। এদিকে গো জিয়নের সাথে গল্পগুজব করতে থাকে এবং শেষমেশ তাকে মুভি দেখার জন্য ইনভাইট করে চলে যায়। তারপর জিয়ন তার রুমে এসে বিনার সাথে কথাবার্তা বলতে থাকে। বিন তাকে বলে, বিন নামের একটা ছেলের সাথে আমি ডেট করছি। এই শুনে জিয়ন খুশি হয়। এরপর জিয়ন তাকে জানায় আজকে রাতে গো আমাকে মুভি দেখার জন্য ইনভাইট করেছে, কিন্তু আমি যাব না। আসলে সে খুবই লজ্জা পাচ্ছিল, তাই বিন তাকে জোর করে মুভি দেখতে পাঠিয়ে দেয়। থিয়েটারে এসে জিয়ন গুয়ের পাশে বসে মুভি দেখতে শুরু করে। তখনই হঠাৎ করে সে দেখতে পায় যে ফিন অন্য আরেকটা মেয়ের সাথে মুভি দেখছে, অর্থাৎ সে বিনকে চিট করছিল। কিছুক্ষণ পর ফিন সেই মেয়েটাকে নিয়ে একটা বারে চলে আসে। জিয়ন তার পিছু নিয়ে সেই বারে চলে আসে আর তারা সেই কুকর্ম মোবাইলে ভিডিও করতে শুরু করে, যেটা ফিন ও তার গার্লফ্রেন্ড দেখে খুবই রাগান্বিত হয়ে যায়। ফিনের গার্লফ্রেন্ড সে ভিডিওটা ডিলিট করতে বলছিল, কিন্তু জিয়ন তার কথা শুনতে চায় না। তাই সেই মেয়েটা জিয়নকে চর মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তে গু সেখানে হাজির হয় এবং মেয়েটার হাত ধরে ফেলে। এদিকে ফিন কাচের বোতল ভেঙে সেটা নিয়ে জিয়নের গলায় আঘাত করে বসে। এই দেখে গুয়ের অনেক রাগ হয় এবং সে ফিনকে মারধর করে আহত করে ফেলে। এরপর তারা হোস্টেলে চলে আসে। গো প্রথমেই জিয়নের গলায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়, আর ব্যান্ডেজ লাগানোর সময় সে জিয়নের অনেকটা কাছাকাছি চলে আসে। জিয়নের কাছে এই মুহূর্তগুলো স্বপ্নের মতো লাগছিল। এর পরের দিন সকালবেলা জিয়ন তাকে বলে, মিস চইয়ের শরীর ভালো না, তাকে একটু দেখতে যেতে হবে। তুমি কি তাইওয়ানের সেই অ্যাড্রেস খুঁজে নিয়েছো? গু উত্তরে বলে হ্যাঁ। এরপর তারা দুজনে মিস চইয়ের বাড়িতে চলে আসে। গো মিস চইকে অনেকগুলো ছবি দেখিয়ে বলে, আপনি এতদিন যে অ্যাড্রেস চিঠি লিখেছেন সেটা এখন আর কেউ থাকে না, এর জন্য চিঠির কোনো রিপ্লাই আসছিল না। এই কথাবার্তার মধ্যেই লাঞ্চের সময় হয়ে যায়, তাই গো আর জিউন রান্না করতে কিচেনে চলে আসে। এখানে তারা দুজনে অনেক গল্প করে। জিউন তার ছোটবেলার কাহিনী শোনায়। আসলে সে অনেক ছোট থাকতেই তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। এরপর থেকে সে অনাথ আশ্রমে বড় হয়েছে, আর সেখানেই রান্না করা, ঘরের কাজ করা, এই সব কিছু শিখেছে। আসলে গো এই রকম মেয়েদেরকে খুব পছন্দ করে। এরপর তারা সবাই খাবার খেতে বসে, আর তখনই মিচ্চই কান্না করে বলতে থাকে সেন ছিল তার ছোটবেলার বন্ধু, সে তাকে অনেক পছন্দ করত, কিন্তু কখনো তাকে মনের কথা বলতে পারেনি, আর এই কারণে সে এখন পর্যন্ত বিয়ে করেনি। তবে সে জানায় সেন কয়েক বছর আগে তার কাছে একটা গানের সিডি এবং চিঠি পাঠিয়েছিল।
চিঠিতে লেখা ছিল, এই গানটা শুনলে তুমি আমার মনের অজানা কথাগুলো সব বুঝতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সিডিটা একটা আইফোন ঝড়ে নষ্ট হয়ে গিয়েছিল। এই ঝড়ের পর থেকে মিস চই একের পর এক চিঠি পাঠিয়ে যায় সেনের ঠিকানায়, কিন্তু এখন পর্যন্ত একটারও উত্তর আসেনি। এই বলে সে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। তারপর গো উঠে গিয়ে সেই সিডিটা চেক করে দেখতে পায় সত্যিই সেটা কাজ করছে না। এরপর তারা দুজনে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। বাসে করে যাওয়ার সময় জিয়ন খুবই মন খারাপ করে বসেছিল, কারণ সে ভেবেছিল যে মিস চইকে চিট করেছে। কিন্তু গু বলে মিস চই এখনও সেনকেই ভালোবাসে আর এখনও তার অপেক্ষায় আছে। এভাবে আর বেশি দিন হয়তো সে বাঁচবে না। তাই আমাদের উচিত সেই সিডিটা খুঁজে বের করে মিস চইকে উপহার দেয়া। জিউন তার এই কথায় প্রথমে রাজি হতে চায় না, তাই গো রাগ করে বাস থেকে নেমে যায়। সেই রাতে জিউন অনেক চিন্তাভাবনা করে গোকে মেসেজ করছিল, কিন্তু গো মেসেজ সিন করে না। এরপরের দিন সকালবেলা জিউন গুকে বলে, আমি তোমার সাথে মিলে সেই সিডিটা খুঁজতে চাই। এরপর থেকে দুজন মিলে সেই সিডির একটা কপি খুঁজতে শুরু করে। সেই শহরের সবগুলো দোকান ঘুরে ঘুরে খুঁজতে থাকে। সেই সিডিটা অনেক পুরনো দিনের হওয়াতে সহজে পাওয়া যাচ্ছিল না। প্রায় 2 মাস পার হয়ে যায়, আর এই সিডি খোঁজার সময় দুজনই একে অপরের খুব কাছাকাছি চলে আসছিল। তারা এখন খুব ভালো বন্ধু। এরপর অনেক খোঁজাখুঁজির পর সেই সিডিটা তারা পেয়ে যায়, আর সেটা মিস চইকে উপহার হিসেবে দিয়ে দেয়। মিস চই সেই গানটা শুনেই একদম ইমোশনাল হয়ে যায়, কারণ সে এই গানের কথাগুলো শুনে বুঝতে পেরেছিল যে সে এখন আর জীবিত নেই, এবং মৃত্যুর কয়েকদিন আগে সে ওই সিডিটা পাঠিয়েছিল। সেখান থেকে গো আর জিউন সাইকেলে করে বাড়ি ফিরছিল। জিউন গোকে ধন্যবাদ জানায়, কারণ সে জোর না করলে মিস চইয়ের শেষ ইচ্ছাটা পূরণ হতো না। খুব দ্রুত গতিতে সাইকেল চালাচ্ছিল গো, যে কারণে জিউন তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই প্রথম সে গুয়ের এত কাছাকাছি আসে, তাই তার মনে খুশির কোনো সীমা ছিল না। সেই রাতে গো তাকে ডিনার করতে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। জিউন মিস চইয়ের জন্য অনেক কষ্ট পাচ্ছিল, কারণ মিস চই জানতেই পারল না তার ভালোবাসার মানুষটা কখন মারা গিয়েছে। এরপরই গো বলে সে ফাইনাল ইয়ার এক্সাম শেষ করে তার দেশে চলে যাবে। এই শুনে জিউন তাকে বোঝাতে থাকে এই শহরেও অনেক ভালো চাকরির সুযোগ আছে, তাই সে যেন এখানেই থেকে যায়। গো তার কথা ঘুরিয়ে জিওনের প্রশংসা করতে থাকে। সে বলে, সব সময় হাসি খুশি থাকবে, তোমার হাসিটা খুব কিউট। এই শুনে জিওন একটু লজ্জা পায়। এর পরের দিন হান আসে জিওনের সাথে কথা বলতে। আসলে গু নিজেই তাদের দুজনের মিটিং করেছে, যাতে জিওন তাকে প্রপোজ করতে পারে। কিন্তু সে কিছু বলার আগেই হান বলে, আমি অন্য আরেকজনকে পছন্দ করি, তাই আমার পেছনে সময় নষ্ট করো না। এই কথা শুনে জিউন মনে মনে খুব আনন্দিত হয়, আর এরপরে সে হানকে সব কিছু জানিয়ে দেয়। সে বলে, আমি তোমাকে নয় বরং গোকে পছন্দ করি। এরপর সে গোয়ের সাথে দেখা করে আর বলে, তোমার বন্ধু হান অন্য আরেকজনকে পছন্দ করে। তাই এই চ্যাপ্টার এখানেই শেষ। এর কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে যায়। গো আর জিওন একটা গাছের নিচে আশ্রয় নেয়। জিওন বলে, আমার এক্সাম চলে এসেছে, অথচ আমি এখনও সামান্য অপারেশনও করতে পারি না। গো তাকে সাহায্য করবে বলে জানায়। এরপরে একটা ব্লেজার দুজনের মাথায় দিয়ে হোস্টেলের দিকে যেতে থাকে, আর এই সুন্দর মুহূর্তটা জিওন খুব এনজয় করছিল। রাতের বেলা জিওন একটা চাকরির লিঙ্ক গোয়ের কাছে পাঠিয়ে দেয়, যাতে সে এখানেই থাকতে পারে। এরপর দিন জিওনকে সাহায্য করতে অপারেশন থিয়েটারে গো হাজির হয়ে যায়, এবং প্রথমবারের মতো জিওন তার অপারেশনে সাকসেস করতে পারে। এভাবেই তারা একে অপরের কাজে সাহায্য করছিল। একদিন বন্ধুরা সবাই মিলে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, আর জিওন খুবই সুন্দর একটা ড্রেস পরে চলে আসে। গো তার থেকে চোখ সরাতেই পারছিল না। এরপর তারা পার্কে ঢুকে অনেক এনজয় করতে থাকে। গো মুখ ফুটে বলেই দেয় যে তাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। এটা শুনে জিওন লজ্জায় একদম চুপ করেছিল। তখনই আবার একটা গাড়ি এসে তাদের দুজনের গাড়িতে ধাক্কা দেয়। এর ফলে গোয়ের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। পার্কে এনজয় করা শেষ হলে বাকি সবাই গাড়িতে করে চলে যায়, যাতে গো আর জিওন একা সময় কাটানোর সুযোগ পায়। এরপর গো জিওনকে একটা বাগানে নিয়ে আসে। সেখানে অগণিত জোনাকি দেখে জিওনের মন ভরে যায়।
গো সেই বাগানের মাঝখানে খুবই সুন্দর একটা ঘর বানিয়ে রেখেছিল। চারদিকে গাছপালা, সুন্দর লাইটিং আর ফার্নিচার সব মিলিয়ে এই ঘরটা অসাধারণ ছিল। জিয়ন পুরো ঘরটা ঘুরে দেখতে থাকে। সেখানে চিঠি রাখার একটা পোস্ট বক্সও ছিল। এই বিষয়ে জিজ্ঞেস করলে গো বলে, এই ঘরটা আমি সিক্রেটলি বানিয়েছি। এই পোস্ট বক্সটা এখানেই ছিল, তাই আর সরাইনি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। এরপর তারা অনেক গল্প গুজব করে। এক পর্যায়ে জিয়ন অনেক সাহস করে সিদ্ধান্ত নেয় আজকে সে তার মনের কথাগুলো বলে ফেলবে। সে একটা চেয়ারের উপর দাঁড়িয়ে যায়, এরপর একটা চিঠি বের করে পড়তে শুরু করে। সে বলে, তোমাকে প্রথম দেখার পর মনের অজান্তেই পছন্দ করে ফেলেছি। শুধু তোমাকে দেখার জন্য ভর্তি ফর্ম থেকে একটা ছবি চুরি করেছিলাম, আবার লুকিয়ে তোমাদের ডিপার্টমেন্টে ক্লাস করেছি। এছাড়া সবার আগে লাইব্রেরিতে গিয়ে বসে থাকতাম, যাতে অন্য কেউ সেখানে বসতে না পারে। এভাবে আরও কতবার যে তোমাকে দেখেছি এর কোনো হিসেব নেই। এর মধ্যে আমি একটা শান্তি খুঁজে পাই। সবসময় ভাবতাম যে কখন আমার মনের কথাগুলো তোমাকে বলতে পারবো। তুমি আমার জীবনে আসার পর থেকে সব কিছু পাল্টে গিয়েছে। আমার জীবনটা সুন্দর হয়েছে। তোমাকে ধন্যবাদ আমার জীবনটাকে এত সুন্দর করার জন্য। এসব বলে জীবন তাকে প্রপোজ করতেই যাবে, ঠিক এর আগেই গো দাঁড়িয়ে বলতে থাকে, তুমি খুব ভালো একজন রাইটার। আমরা যেহেতু ভালো বন্ধু, তাই ধন্যবাদ দেওয়ার দরকার নেই। একে অপরকে সাহায্য করব, এটাই তো স্বাভাবিক। সে এটাও বলে ফাইনাল এক্সাম শেষ করে সে তাইওয়ান চলে যাবে। এসব শুনে জিওন অনেক বেশি কষ্ট পায়, কারণ সে ভাবছিল যে গো তাকে ভালোবাসে আর তার প্রপোজাল সে গ্রহণ করবে। এখানেই তাদের শেষ কথাবার্তা হয়। ফাইনাল এক্সামের আর 9 দিন বাকি আছে, কিন্তু জিয়ন পড়াশোনায় মন বসাতে পারছিল না। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃষ্টি চলে আসে, তাই সে ওই গাছটার নিচে আশ্রয় নেয়। কিন্তু আজকে তার পাশে গু নেই। এই কথা মনে করে সে বৃষ্টিতে ভিজে চলতে থাকে। এরপর সে লাইব্রেরির সামনে আসে, ওই চিঠির বাক্সটা নিয়ে বসে থাকে। মিচ্চই তার কাছে আসে এবং তাকে সান্ত্বনা দেয়। জিয়ন তার কোলে মাথা রেখে অঝরে কান্না শুরু করে। কিছুদিন পর তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। সবাই ফেয়ারওয়েল পার্টিতে অনেক এনজয় করছিল। আজকের পর যে যার মতো নিজের নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। জিয়ন শেষবারের মতো লাইব্রেরির সেই জানালার সামনে আসে আর অপলক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকে, কারণ আজকের পর এই জায়গাটা সে আর কখনই আসতে পারবে না। গ্রাজুয়েশনের সার্টিফিকেট হাতে পেয়ে সবাই আনন্দ করছিল। একমাত্র জিয়নের মনে কোনো আনন্দ ছিল না, কারণ আজকে তার গ্রাজুয়েশন শেষ হওয়ার পাশাপাশি তার ভালোবাসার গল্পটাও শেষ হয়ে গেল। জিয়ন মন খারাপ করে চলে আসার সময় দেখতে পায় গোয়ের একটা পোস্টার লাগিয়ে রাখা হয়েছে। গো একটা নতুন প্রজেক্ট সাকসেসফুলভাবে কমপ্লিট করতে পারায় তাকে সম্মান জানানো হয়েছিল, আর গো সেই প্রজেক্টের জন্য জিয়নকে ক্রেডিট দিয়েছিল। এই দেখে জিয়ন দ্রুত সাইকেল চালিয়ে গুয়ের হোস্টেলে চলে আসে এবং তাকে খুঁজতে থাকে। হান তাকে জানায় গু একটু আগেই তাইওয়ানের উদ্দেশ্যে এয়ারপোর্টে চলে গিয়েছে। সে আরও বলে এখনও ফ্লাইট ছাড়েনি, তুমি চাইলে শেষবারের মতো দেখা করতে পারো। এটা শুনে জিয়ন দ্রুত এয়ারপোর্টে চলে আসে আর পেছন থেকে জোরে ডাক দিয়ে গোকে থামিয়ে দেয়। এরপর জিয়ন চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে পছন্দ না করলেও আমি সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব। আর আমি চাইবো যে তোমার জীবনে এমন একটি মেয়ে আসুক যে আমার মতোই তোমাকে ভালোবাসে। এই কথাগুলো শুনে গুয়ের চোখে পানি চলে আসে, কিন্তু সে কিছু না বলেই তাইওয়ান চলে যায়। এভাবেই 1 বছর পার হয়ে যায়। এক রাতে জিয়ন ও তার বান্ধবীরা মিলে গেট টুগেদার করছিল। মিন এখন নতুন একজন ছেলেকে ডেট করছে এবং তাকেই সত্যিকারের ভালোবাসে। জিয়া নামের সেই মেয়েটা এখন পুলিশের চাকরি করে, আর ডেনিও এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। জিয়নও বর্তমানে তার কর্মজীবন নিয়ে ব্যস্ত। সে অ্যানিমেল ওয়েলফেয়ার হেড হিসেবে দায়িত্ব পালন করে। সবাই এতদিন পর একসাথে হয়ে খুব আনন্দ করছিল। এরপর যে যার বাড়িতে চলে যায়। এদিকে জিয়ন মন খারাপ করে বাড়ির দিকে ফিরছিল। আসলে তার আপন বলতে আর কেউই নেই, কারণ নিশ্চয়ই কয়েক মাস আগেই মৃত্যুবরণ করছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে তার সামনে একটা জোনাকি চলে আসে, আর এইটা দেখি তার সেই সিক্রেট ঘরটার কথা মনে পড়ে যায়। এরপর সে গুয়ের তৈরি করা সেই ঘরটায় চলে আসে। সব কিছু প্রায় আগের মতোই ছিল, তবে কিছু গাছ অযত্নে নষ্ট হয়ে গিয়েছে।
তখনই তার চোখ যায় সেই পোস্ট বক্সের দিকে, আর কৌতূহলবশত সেটা খুলে দেখতে পায় সেখানে একটা চিঠি রাখা আছে। চিঠিটা ছিল গুয়ের লেখা। সে দ্রুত সেটা খুলে পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, আমি তাইওয়ানের একটা হোটেলে বসে এই চিঠিটা লিখছি। মিস্টার সেন মৃত্যুর আগে এখানেই ছিল। এই হোটেলের মালিক সেনের বন্ধু। তার সাহায্য নিয়ে সেনের রেখে যাওয়া একটা বক্স মিস চোইয়ের কাছে পৌঁছে দিয়েছিলাম। সেই বক্সের মধ্যে অনেকগুলো চিঠি ছিল, যেগুলো সে মিস চোইয়ের জন্য লিখে দিয়েছিল। তা দেখে আমি খুব জেলাস হয়েছিলাম তোমার প্রতি, কারণ মোবাইল ফোন আর টেক্সট মেসেজিংয়ের যুগে এত ব্যস্ততার মাঝেও তোমরা এত চিঠি কিভাবে লিখো। আসলে তোমাদের ভালোবাসা অনন্তহীন। হয়তো পৃথিবী আরও বদলে যাবে আর তুমিও আরও ব্যস্ত হয়ে পড়বে। খুব জানতে ইচ্ছে হয়, তখন কি তোমার ভালোবাসার চিহ্নগুলো খুঁজে বেড়াবে, নাকি আমাকে স্বার্থপরের ট্যাগ লাগিয়ে দূরে সরিয়ে রাখবে? ওই দিন তুমি যখন চিৎকার করে তোমার ভালোবাসার কথা বলছিলে, সেদিন আমার ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি, কিন্তু জড়িয়ে ধরে তোমার আক্ষেপগুলো দীর্ঘ করতে চাইনি। আমিও তোমাকে সেদিন থেকে পছন্দ করে ফেলেছিলাম, যেদিন থেকে আমাদের প্রথম দেখা হয়েছিল। এরপর থেকে এক পলক দেখার জন্য কত চেষ্টাই না করেছি। এক মুহূর্তের জন্য তোমাকে দেখলেও মুগ্ধ হয়ে যেতাম। আসলে আমাকে দেখার জন্য তুমি আমার ক্লাসে চলে আসতে, আর আমি উল্টো তোমার ক্লাসে গিয়ে বসে থাকতাম। এরপর যেদিন তুমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলে, সেদিন আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তোমার সামনে চলে গেলাম। ওই দিন আমি অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। এরপর সব কিছু ধীরে ধীরে ঠিকভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু একদিন গো চেক আপ করে জানতে পারে তার ব্রেন টিউমার হয়েছে। ডক্টর বলছিল তার হাতে আর বেশি সময় নেই। এই শুনে গুয়ের মাথায় আকাশ ভেঙে পড়ছিল। এত সুন্দর একটা জীবন এভাবেই শেষ হয়ে যাবে। সে জিয়নকে এই খবরটা জানিয়ে কষ্ট দিতে চায়নি। এই কারণে সে কিছু না বলে তাইওয়ানে চলে গিয়েছিল। এরপর জিয়ন কাপড় দিয়ে ঢাকা কিছু একটা দেখতে পায়। কাপড়টা সরাতেই সে তার একটা ছবি দেখতে পায়। সেটা আর কেউই নয়, বরং গো নিজের হাতে এঁকেছিল। গো সেই চিঠিতে আরও বলে, আমি জানি না এই চিঠিটা তুমি পড়ার সময় আমি বেঁচে থাকবো কি না। এটাও জানি না যে তুমি এই চিঠিটা খুঁজে পাবে কি না। তবুও অজানার উদ্দেশ্যে শেষ চিঠিটা লিখে রাখছি। তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার ছোট্ট জীবনটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। আর সবশেষে আমি বলতে চাই, আমিও তোমাকে প্রচণ্ড ভালোবাসি। চিঠিটা পরে জিয়ন অঝরে কান্না করে যাচ্ছিল। এক সাগর পরিমাণ হতাশা আর আক্ষেপ নিয়ে সে যখন চলে যাবে, গুয়ে রাখা ছবিটা থেকে জিয়নের পছন্দের জোনাকি পোকাটা গুয়ে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ এটা ছিল গুয়ের আত্মা। সে বলে, অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, আমাকে কখনো ভুলে যেও না। এই বলে তার আত্মা জোনাকি পোকা হয়ে উড়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।